হ্যালো স্টুডেন্ট, আইসিএসসি বোর্ডের সংকলিতা বই থেকে আজকে আমি অসহযোগী গল্পটি তোমাদের বোঝাবো। অসহযোগী গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, আর মূল গ্রন্থ হলো লাজুকলতা। গল্পে যাই, কবি পরিচিতিটা তোমরা পড়ে নিও একটু। রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার। আড়তদার মানে কি? হোলসেলার টাইপের। হোলসেলার। ওনার কাছ থেকে সবাই নিয়ে যায় সব যে জিনিস উনি সেল করতেন, আড়তে রাখতেন, সেইগুলো ছোট ছোট ব্যবসায়ীরা ওখান থেকে নিয়ে যেতেন, তাদের আড়তদার বলা হয়। তো রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জ একটা জায়গার নাম, বিশাল মস্ত মানে বেশ বড় আড়তদার ছিলেন। বছর খানেক আগে রমেনকে সে তার পিস্তত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায়। রমেন একেবারে মারাত্মক রকমের দুরন্ত হয়ে উঠেছিল। কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না। 2-3 বার কোর্টে পর্যন্ত তাকে দৌড়াতে হয়েছিল ছেলের জন্য। শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল, তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এ ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয়। এ ছেলে তার সর্বনাশ করবে। যুদ্ধের বাজারে কত ভাবে কত কামাচ্ছে, ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষে রক্ষে আছে। মানে কি? রমেনের বাবা তাকে তার পিস্তত ভগ্নিপতি বলতে বোনের হাজবেন্ড, মানে বোনের বাড়িতে রেখে এসেছিলেন। ভগ্নিপতি কে ছিলেন? সূর্যপদ। তার বাড়িতে রেখে এসেছিলেন। কেন? কারণ রমেন প্রচন্ড দুষ্টু ছিল। এত দুষ্টু ছিল মানে তার ক্লাসের বা ছেলে বা বাচ্চাদের মারতো। একবার যেটা বলেছিল যে ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিয়েছিল, যার জন্য তাকে তিনি সামলে উঠতে পারছেন না, এবং এই কারণেই তিনি তার ছেলেকে ভগ্নিপতির কাছে রেখে এসেছিলেন। আর বলছে যুদ্ধের বাজারে কত ভাবে কামাচ্ছে মানে ইনকাম করছে সবাই। যেহেতু উনি আড়তদার ছিলেন, আড়তদাররা কি করতো বলতো? তখনকার দিনে কম দামে সব জিনিসপত্র কিনে রেখে দিত তাদের আড়তে, আর যুদ্ধের সময় সেই কম দামের জিনিস চড়া দামে বিক্রি করতো। মানে চড়া দামে মানে অনেক বেশি দামে বিক্রি করতো, আর সেই জন্য তাদের প্রচুর লাভ হতো। সেই কারণে বলছে ছেলের জন্য তো সে প্রচন্ড ডিস্টার্ব হয়েছিল, আর বিজনেসে সেরকম মন দিতে পারছিল না। আর যুদ্ধের বাজারে সবাই কত লাভ করছে, কিন্তু তিনি লাভ করতে পারছেন না। দামি দামি ভেট নিয়ে সে শটান গিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে। তো ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে দামি দামি ভেট বলতে উপহার নিয়ে সে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে চলে গেছিল। মার খাওয়া ছেলেটির জন্যই উপহার রইল 200 টাকার। মানে মার খাওয়া ছেলেটি, যে ছেলেটিকে রমেন মেরেছিল, ম্যাজিস্ট্রেট সাহেবের যে ছেলেকে, তার জন্য 200 টাকার গিফট নিয়ে গেছিল। লুটিয়ে পড়লো মিসেস বসুর পায়ের তলে, প্রার্থনা করলো রমেনের নিস্তার। ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল। তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে, ফিরে এলে খুঁটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে। মানে আগে থেকেই নিজে ঠিক করে ফেলেছে যে কি, যেহেতু ম্যাজিস্ট্রেটের ছেলেকে মেরেছে রমেন, সেই জন্য তাদের বাড়িতে গিয়ে মিসেস বসু মানে ম্যাজিস্ট্রেটের স্ত্রীর কাছে বললেন যে সে কোথায় পালিয়ে গেছে, আর সে আসলেই তাকে চাপকে লাল করে দেবে, মানে খুব মারধর করবে, এটাই বলতে চেয়েছেন। সেই দিনই রমেনকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদর জিম্মা করে দেবার জন্য। সূর্যপদর জিম্মা মানে সূর্যপদর কাছে রেখে দেওয়ার জন্য, মানে তার আন্ডারে রেখে দিয়ে চলে এলেন তিনি। রমেনের মা একটু আপত্তি করেছিল, উনি স্বদেশী করেন শুনেছি, খোকাকে আবার না বিগড়ে দেয়। তখনকার দিনে যারা স্বদেশী করতো, মানে দেশের জন্য যারা কাজ করতো, তখন আবার তাদেরকে একটু ভয় পেত, কারণ স্বদেশী করলে দেশের জন্য কাজ করবে, পুলিশ তাদের পেছনে পড়বে, সেই জন্য
রমেনের মা একটু আপত্তি করেছিল। উনি স্বদেশী টদেশী করতো, মানে উনি বলতে সূর্যপদর কথাই বলছেন, যিনি রমেনের বাবার ভগ্নিপতি। হর্ষনাথ বলেছিল, স্বদেশী না ছাই, জেলে যেত না স্বদেশী করলে, জেলে যেত না স্বদেশী করলে। বলছে স্বদেশী টদেশী করতো না, যদি স্বদেশী করতো তাহলে তো জেলে যেত। ওসব টাকা উপায়ের ফিকির, ছেলেদের নিয়ে দল টল সমিতি টমিতি করে চাঁদা তুলবার জন্য। মাস্টারিতে কি কারো পেট পেট চলে? মানে উনি টিচার ছিলেন, সেই জন্য বলছেন যে সূর্যপদ তো টিচার ছিলেন, আর ওই স্বদেশী টদেশীও করে না, কারণ তাহলে তো ও জেলে যেত। ওই ছেলেদের নিয়ে বিভিন্ন সমিতি টমিতিতে চাঁদা তোলার কাজ করতো, কারণ তখনকার দিনে স্কুল টিচারদের মাইনে খুব কম ছিল, তো তাই বলছে সংসার চলতো না মাস্টারিতে, সেই জন্য এইসব করে। শহরতলিতে সূর্যপদর বাড়ি, হ্যাঁ, শহরতলিতে সূর্যপদর বাড়ি। এক রাত্রির বেশি হর্ষনাথ থাকতে পারেনি। তার কাজ, কত কাজ ধনেশগঞ্জে। সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল, ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই, শুধরে দিতে হবে। সূর্যপদর বাড়িতে এক রাত্রিও থাকেনি তাই, এবং সেখানে তাকে বলে এসেছিল ছেলেকে মানুষ করতে হবে, আর ছেলেকে একটু শুধরে দিতে হবে, কারণ ও খুব দুষ্টু ছিল কিনা। সূর্যপদ হেসে বলেছিল, দেব, ছেলেকে তোমার মানুষ করে দেব। একটা শর্ত করেছিল সূর্যপদ, যে 1 বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না, আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না। হর্ষনাথ রাজি হয়ে ফিরে গেছিল। এই শর্তটাই ছিল যে 1 বছরের আগে সূর্যপদ রমেনকে ফিরে যেন নিয়ে যায়, আর টাকাটা যেন রমেনের হাতে না দিয়ে হর্ষনাথ যেন সূর্যপদকে দেয়। রমেনের খরচের জন্য 50 টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে 25 টাকা নিয়েছিল। বলেছিল, আমি গরিব মাস্টার, তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই, কিন্তু 25 টাকার বেশি খরচ ওর লাগবে না। তখনকার দিনে 25 টাকাই অনেকটা, তাই বলছে একটা ছেলেকে রাখার জন্য বা খাওয়া পড়ার জন্য 25 টাকার বেশি লাগবে না। পরের মাসে হর্ষনাথ 50 টাকা পাঠিয়েছিল। কয়েকদিন পরে 25 টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল, না, লোকটি সত্যিই ভালো, ছেলেটাকে শুধরে দিতে পারবে বলে মনে হয়। যেহেতু টাকা উনি 50 টাকা দিতে চেয়েছিলেন, এবং সূর্যপদ 25 টাকা নিয়ে ফেরত দিয়ে দিয়েছিলেন। 25 টাকা, উনি তো 50 টাকা পাঠিয়েছিলেন, তো সেই কারণে যেহেতু উনি অ্যাকচুয়ালি, যারা আড়তদার ব্যবসায়ী, তারা পয়সাটা ভালো করে চেনে, তারা পড়াশোনার মর্ম থেকে পয়সার মর্মটা ভালো চেনে। তাই 25 টাকা ফেরত আসাটা উনি খুব খুশি হয়েছিলেন, এবং তার জন্য লোকটিকে সার্টিফিকেটও দিয়ে দিলেন যে লোকটি ভালো। 1 বছর পর 1 বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো। তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি, যেমন চেহারায়, কথায়, ব্যবহারেও, তেমনি সে শান্ত শিষ্ট ভদ্র হয়ে এসেছে। উস্কো খুস্কো ঝাঁকড়া চুল, ছোট ছোট করে ছাঁটা, কিন্তু তাও আঁচড়ানো। জামা কাপড় সস্তা দামের, কিন্তু দিব্য পরিষ্কার পরিচ্ছন্ন। মুখখানা হাসি খুশি, কথা মিষ্টি, চালচলন নম্র। গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে টোটো করে ঘুরে বেড়াতো, আর খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো। এমনই সে চঞ্চল ছিল 1 বছর আগে। অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না। একটা কথা কোনোদিন সে কারো শুনতো না। সে চাপল্য, শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেল। মানে রমেন আগে প্রচুর দুষ্টু ছিল, কিন্তু কিছুদিন ওই সূর্যপদর কাছে থাকার পর সে প্রচন্ড শান্ত হয়ে গেছে। আগে যেরকম অকাজ করে বেড়াতো, এখন সে কিচ্ছু করে না। তার চুলও এখন ছোট ছোট করে কাটা, আর জামা কাপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন পরে, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এই যা একটু দোষ। কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয়। ভাবে এতদিন পরে দেশে এসেছে, পুরানো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে, ওতে আর কি আসে যায়। তো এতদিন পর আসার পর বাইরে বাইরে ঘুরছিল, কিন্তু ওর জামা কাপড়ের অবস্থা দেখে বুঝতে পেরেছে যে ও আগের মতো আর দুষ্টুমি করেনি, বন্ধুদের সাথে হয়তো দেখা করতে গেছিল।
দিন সাতেক পরেই কিন্তু তার মনে খটকা লাগে। আড়ত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে দেখে কি সতিনের দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটগাছ তলায় পাত পেতে ভাত খাচ্ছে। পরিবেশন করছে রমেন আর তারই বয়সী 25-30টি ছেলে। মানে রমেনের বাবা হঠাৎ একদিন দুপুরবেলা ভাত খেতে এসে দেখে যে তাদের বটগাছের তলায় কয়েকজনকে রমেন আর তার বন্ধুরা মিলে ভাত খাওয়াচ্ছে। দেখে মুখ হাঁ হয়ে যায় হর্ষনাথের। বাড়ির ভেতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায়। এসব কি হচ্ছে? রমেন তখন উৎসাহে ফুটছে। ওদের খাওয়াচ্ছি বাবা, কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো? কদিন ধরে খায় না, বেশি খেলেই মরবে। তা কি বোঝে বেটারা? সবাই চেঁচাচ্ছে, আরো দাও আরো দাও, সামলানো দায়। চাল ডাল সব পেলি কোথায়? মা দিয়েছে। রমেনের মা ভয়ে ভয়ে বললেন, আহা, আবদার ধরেছে, খাওক না। সবাই আশীর্বাদ করছে, ভালো হবে। ভালো হওয়াচ্ছি। বাড়ির ভাড়াটাই প্রায় ছোটখাটো একটি গুদাম ঘর। আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলো, তারপর বটতলায় খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিল। মানে কি, রমেন যে এই যে খাওয়াচ্ছিল সবাইকে ডেকে, ওর বাবা তো প্রচন্ড রেগে গেছে, কারণ উনি ব্যবসায়ী মানুষ। ওনার যা সঞ্চয় তা যদি ছেলে এরম ভাবে খাইয়ে দেয়, কাঙালিদের মধ্যে বিলিয়ে দেয়, ওনার তো কষ্ট হবেই। সেই জন্য উনি প্রচন্ড রেগে গেলেন এ ব্যাপারে। আধার নেমে এলো রমেনের মুখে, মানে রমেনের মুখটা ছোট হয়ে গেল। সে বললে, আমি ওদের 7 দিন রোজ খাওয়ানোর কথা বলেছি বাবা, তারপর ওরা গাঁয়ে ফিরে যাবে। চুপ করো, বেয়াদব কথাকার। 7 দিন ধরে খাওয়াবে? আমাকে ফতুর করার মতলব? দিন যায়, প্রতিদিন চারদিকে ক্ষুধিতের কান্না হু হু করে বেড়ে যেতে থাকে। রমেন আর হাসে না। খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায়। দুধ পড়ে থাকে দুধের বাটিতে, সন্দেশ পিঁপড়ে খায়। হর্ষনাথ রাগ করে বলে, কি জ্বালা বাপু, কেন কেন হয়েছে কি? সবাই না খেয়ে মরে যাবে, তুমি কিচ্ছু করবে না বাবা? দিলাম যে 20 মণ চাল রিলিফ। 20 মণ? তোমার আড়তে হাজার হাজার মণ চাল রয়েছে। সবাই ছিছি করবে বাবা, সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে। মানে রমেন বলছে যে চারিদিকে লোকেরা খেতে পাচ্ছে না, তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এটা একটা দুর্ভিক্ষর সময়কারী ঘটনা। তাই বলছে সবাই খেতে পাচ্ছে না, অথচ তোমার গুদামে, চালের গুদামে এত চাল আছে, আর সেই চাল থেকে একটু খাওয়াচ্ছি, তাতে তোমার রাগ? তখন রমেনের বাবা বললো, 20 মণ চাল রিলিফে দিলাম। 20 মণ চাল? তখন বলছে, তোমার গুদামে তো হাজার হাজার মণ আছে চাল, তা তুমি মাত্র 20 মণ দিলে কি সবার পেট ভরবে? চুপ কর, বেয়াদব কথাকার। 2 দিন রমেনকে খুঁজে পাওয়া যায় না। রমেনের মা কেঁদে কেটে অস্থির হয়। মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে। রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে। ভাবে রমেন ফিরলে মেরে তাকে আস্ত রাখবে না। 2 দিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটো ধমক দিতেও কিন্তু তার সাহস হয় না। কেমন এক খাপছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল। দেখে তার কেমন ভয় ভয় করে। কোথায় গিয়েছিলি না বলে? অনাথবাবুর সঙ্গে সাতগাঁয়ে। অনাথবাবুর সঙ্গে? তার পরম শত্রু অনাথবাবু। সেদিন যার জন্য প্রায় 1000 মণ চাল গুদামে তোলার বদলে বাধা দামে বিক্রি করে দিতে হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? যখন রমেন একদিন পর এসেছে, তার বাবা জিজ্ঞেস করেছে যে কোথায় ছিলি, তখন ও মানে রমেনকে দেখে, রমেনের বাবার রমেনের হাবভাব দেখে কেমন একটা অদ্ভুত লাগছিল রমেনের দৃষ্টি চাউনি। তাই জিজ্ঞেস করেছিল যে কোথায় গেছিলি? তাতে বলল যে অনাথবাবুর সঙ্গে সাতগাঁয়ে। সাতগাঁ একটা জায়গার নাম। অনাথবাবু হলেন, উনিও একজন মানে দিন দরদি মানুষ।
যিনি সেও তারও ওই দুর্ভিক্ষের লোকেদের জন্য তিনিও কিছু করতে চান, তারও মন কাঁদে, তাই অনাথবাবুর সঙ্গে গেছিল রমেন সাতগাঁয়ে দুর্ভিক্ষের অবস্থা দেখতে। কিন্তু অনাথবাবুর কথা শুনে রমেনের বাবা প্রচন্ড রেগে গেলেন। আর কারণটা হলো যে কিছুদিন আগে অনাথবাবুর জন্যই বাধা দামে মানে ফিক্সড দামে সরকার যে দামটা চালের দামটা ফিক্স করে দিয়েছিলেন, সেই দামে চাল বিক্রি করতে হয়েছিল ওই অনাথবাবুর জন্য। মানে তার জন্য ওনার লাভও হয়নি চাল বিক্রি করে, তাই অনাথবাবুর ওপর খুব রেগেছিলেন। রমেন আবেদন রমেন আবেদন আর আবদারের সুরে বলে, কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা। তুমি এক কাজ করো বাবা, যে দামে কিনেছিলে 1 টাকা লাভ রেখে চাল বেচে দাও, তোমার তো লোকসান হবে না, কত লোক বাঁচবে ভাবো দেখি। রমেন এটা আবদার করলো যে 1 টাকা লাভ রেখে তুমি চাল বেচে দাও, লোকসান হবে না। না, 40 টাকার জায়গায় 14 টাকায় বেচলে লোকসান হবে না? কি হিসেব তুই শিখেছিস? কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে। মানে যে টাকাটা 40 টাকায় বিক্রি করতো সেটা 14 টাকায় বিক্রি করলে, মানে যেটায় বেশি লাভ হতো সেটা 1 টাকা লাভ করলে কি অত বেশি লাভ হবে? তাই ছেলেকে বলছে, কি হিসেব শিখেছিস? তখন রমেন বলে, তাহলে তোমার চাল আমি বিলিয়ে দেবো বাবা, আগে থেকে বলে রাখলাম, তোমায় আমি মানুষ খুন করতে দেব না। ছোট মুখে বড় কথা বলিসনি, থাবড়া খাবি, বলে রাখলাম। দেখো, ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে? আড়তে তার কত লোকজন, গুদাম তালাবন্ধ, চাইলেই কি আর চাল বিলিয়ে দিতে পারবে? রমেন 50 জন বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয়। মানে রমেন যদি 50 জন বন্ধু আর ওই অনাথবাবুকে সঙ্গে নিয়ে আসে, তাও তার গুদাম থেকে চাল বেলাতে পারবে না, এটা রমেনের বাবার বিশ্বাস। কারণ তার গুদামে অনেক লোক আছে যারা দেখাশোনা করে। সেই জন্য হর্ষনাথের ভাবনা হলো না। ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল। কি কুক্ষণেই ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্যপদর কাছে। এর চেয়ে ছেলেটা শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল, বয়স বাড়লে আপনিই শুধরে যেত। দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাজে 3 দিনের জন্য বাইরে গেল। আড়তে বলে গেল, রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয়, আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয়। একবার থানাটাও ঘুরে গেল, অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেবার চেষ্টা করছে জানিয়ে দেবার জন্য। মানে রমেনের বাবা থানাতেও বলে এসেছে যে অনাথবাবু তার ছেলেকে বিগড়ে দিচ্ছে। আর আড়তের যারা পাহারাদার তাদেরকেও বলেছে যে ছেলে আসলে যেন, রমেন আসলে তাকে যেন ঢুকতে দেওয়া না হয়, আর অনাথবাবু আসলেও যেন তাকে ঢুকতে না দেওয়া হয়, পুলিশকে যেন খবর দেওয়া হয়। পরদিন সকালে আড়তের সামনে হৈ হৈ কাণ্ড শুরু হয়ে গেল। নিতাইচরণ আড়তের প্রধান কর্মচারী, বাবু নেই বলে আড়ত খুলে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি প্রায় 100-5 লোক জমা হয়েছে আড়তের সামনে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে নিতাইচরণের চক্ষুস্থির। আড়তের যে কোণে 1000 টিন তেল ছিল পরশু পর্যন্ত, সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরো পাঁকের ওপরই আড়তের সবাই বসে আছে। তফাতে হর্ষনাথের 2 নলা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেনের সমবয়সী ছেলেতে আড়ত বোঝাই। মানে পরের দিন সকালে রমেনের যে প্রধান কর্মচারী ছিল নিতাইচরণ, সে যেহেতু মালিক নেই সেই জন্য একটু দেরি করে আড়তে এসেছে। এসে দেখে তার মানে রমেনের বাবার আড়ত একদম 100-5 লোক ভর্তি হয়ে আছে, জমা হয়ে আছে। সেখানে হাজার যে 1000 টিন তেল ছিল, সেখানে মেঝেতে তেল আর ময়লার পাঁকের ওপরেই আড়তের সবাই বসে আছে। এবং সামনে রমেন হর্ষনাথের মানে তার বাবার যে 2 নলা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আসুন নিতাই কাকা, গুদামের চাবিটা দিন তো। চাবি? চাবি কোথায় পাবো? চাবি তোমার বাবার কাছে। তাহলে ওখানে গিয়ে বসুন, দরজা ভাঙতে হবে।
রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল গাদায় ধপ করে বসিয়ে দেয়। রমেন বলে, এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাংখোড়া করে দিয়েছিলাম, মনে আছে তো? কেউ কি কোনো ফন্দি ফিকির চালাকি করবার চেষ্টা করবে না, সত্যি সত্যি গুলি করব কিন্তু। মানে রমেন ভয় দেখিয়ে তার বাবার কর্মচারীকে এক জায়গায় বসিয়ে দিল আর তার কাছ থেকে চাবি আদায়ের চেষ্টা করলো। সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 150 ছেলে গুদাম থেকে চাল বার করে বিতরণ করে। কাছে ও দূরের অনেকগুলো গাঁ থেকে হাজার হাজার লোক চলে আসে চালের জন্য। রমেন গায়ে গায়ে ঢেড়া পিটিয়ে দিয়েছিল। মানে এইভাবে যদি চাল দেওয়া হচ্ছে গুদাম থেকে, একজন 500 জন পেলে তারা নিয়ে চলে যাচ্ছে, আরো কিছু লোক জানতে পারছে, তারাও আসছে, এইভাবে বিভিন্ন গ্রাম থেকে প্রচুর লোক এসে যায় এবং তাদের রমেন চাল বিলিয়ে দেয়। পুলিশ 2-4 জন আসে, কিন্তু ঢুকবার চেষ্টা করে না, বরং ভিড় আর হাঙ্গামার নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে। মানে পুলিশরাও বুঝতে পারছে যে রমেন যে কাজটা করছে ঠিকই করছে, কারণ গুদামে চালগুলো পড়ে নষ্ট হচ্ছে আর এদিকে সাধারণ লোক না খেতে পেয়ে মরছে, তাই পুলিশরাও একটু সাহায্য করছিল যাতে ভিড় সামলানো যায়, সেই ভিড় সামলানোর সাহায্যটা করছিল। ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছে তার বাবা আজ চাল বিতরণ করবেন। এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তারাও আড়তের বাইরে টাঙিয়ে রেখেছিল। মানে রমেন আগেই পুলিশে খবর দিয়েছিল, হ্যাঁ, যে তার বাবা চাল বিতরণ করবে, এবং তার জন্য ইস্তারাও আড়তের বাইরে, মানে লেখা যে চাল বেলানো হবে এই লেখাটাও আড়তের বাইরে একটা টাঙিয়ে দেওয়া আছে, লেখাগুলো টাঙিয়ে দিয়েছিল। সন্ধ্যার সময় চাল শেষ হলো। খবর পেয়ে পরদিনই হর্ষনাথ ফিরে এলো। ছেলেকে সামনে রেখে গুম খেয়ে রইল, তার কান্না পাচ্ছিল। মানে তার চাল তো সব বেলানো হয়ে গেছিল, তখন কিছু বলারও নেই, যে চাল বেলানো চাল তো আর ফিরে পাবে না। ছেলেকে সামনে রেখে, কারণ সে এতটাই রেগে গেছিল, এতটাই হতাশ হয়ে গেছিল, কি করবে ভেবে পাচ্ছিল না, এই জন্য গুম হয়ে বসে রয়েছিল এবং তার কান্না পাচ্ছিল। বলছে কাঁদবে কি করে, কেঁদে তো কোনো লাভ নেই, কারণ চাল তো সব বেলানো হয়ে গেছে। যাই হোক, গল্পটা এখানে শেষ হলো। মেন কথা হলো, রমেন একটা দুষ্টু ছেলে হলো, একটা ভালো মনের ছেলে ছিল, মানে যার জন্য তার গ্রামের লোকেদের এই দুর্ভিক্ষের সময় তারা যে খেতে পাচ্ছিল না, সেই জন্য তার মন কেঁদেছিল, যার জন্য তার বাবা এত বড় গুদাম থেকে এত লাভ হতো, হয়তো তার বাবার চাল বিক্রি করলে অনেক লাভ হতো, সেইগুলোকে সে তুচ্ছ করে সেইগুলোর সে মান্যতা না দিয়ে সে সেই চালকে নিয়ে গরিবদের মধ্যে বিলি করে দিয়েছিল। এটা রমেনের একটা পজিটিভ গুণ বলতে পারো। নেগেটিভ গুণ, ছোটবেলায় তো অনেকেই দুষ্টুমি করে, কিন্তু রমেন যেগুলো করতো, যে দুষ্টুমিগুলো করেছিল, দুষ্টুমিগুলো করেছিল মানে কি, এটাকে যদি দুষ্টুমি বলা যায়, যে চাল বিলিয়ে দেওয়াটাকে দুষ্টুমি বলা হয়, এই দুষ্টুমিটা তাহলে সে ভালোই করেছিল, কারণ এটা তো মানুষের ভালোর জন্যই সে করেছিল। যাই হোক, গল্পটা তোমরা আর একবার রিড করে নিও, আর রিড করলে ভালোভাবে বুঝতে পারবে। তারপরে কোশ্চেন অ্যান্সার তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই গল্পে বিশেষ শব্দার্থ নেই, সহজ সহজ শব্দার্থই আছে, আর যদি কিছু কঠিন শব্দার্থ থাকে আমি নেক্সট ভিডিওটা তোমাদের দিয়ে দেবো। আজ এই পর্যন্ত। তোমরা ভালোভাবে পড়াশুনো করো, ভালো থেকো। থ্যাংক ইউ।